আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। গত কিছুদিন ধরে দক্ষিণ এশিয়ায় আ আঞ্চলিক ক্ষেত্রে খুবই একটা উত্তেজনাপূর্ণ একটা ভাব লক্ষণ করা দেখা যাইতেছে। আর সেই উত্তেজনা ভাবটা আপনারা সকলেই জানেন, যেহেতু বাংলাদেশে সরকার বদল হয়ে গেছে। আর সেই ক্ষেত্রেই আপনার যখন ভারতের সমর্থিত সরকার শেখ হাসিনা যখন পতন ঘটে ছাত্র জনতার আন্দোলনে, ঠিক তার পরপরই যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা কিন্তু গঠন হয়ে যায়। আর সেই সরকার পতনের পর থেকেই ইন্ডিয়া নানান ধরনের বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করা কিন্তু শুরু করে দিছে। আর আজকের তারিখ পর্যন্ত তারা অপপ্রচার এখনো চালাইতে আছে। আপনার গণমাধ্যম দিক দিয়ে বলেন, সরকার দিক দিয়ে বলেন, তারা বিভিন্ন ধরনের বাংলাদেশকে যে উস্কানিমূলক যা বক্তব্য তারা অনবরত দিয়ে যাচ্ছে। আর সেই সুযোগেই বাংলাদেশে যারা উচ্চপদস্থ সামরিক লিডার যারা আছে, রাজনাথ সিং, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বহুত ধরনের নিজস্ব যা একটা উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলো অনবরত দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার এখন আমি বলব যে এই যে ইন্ডিয়া যে তারা বিভিন্ন ধরনের যে হুমকি-দামকি দিতেছে বাংলাদেশের, সত্যিকারই অর্থে তারা কি বাংলাদেশকে অ্যাটাক করবে? ইন্ডিয়ারা তারা বাংলাদেশকে কি নজরে দেখছে? তারা কিভাবে বাংলাদেশকে তারা আক্রমণ করবে? আমি ১ম ধাপে বলব যে বাংলাদেশের ইতিহাস যদি দেখা যায়, আ বাংলাদেশকে কোনো দেশ কখনো আক্রমণ করে নাই। আর বাংলাদেশকে কখনো কোনো দেশ আক্রমণ করার আগে অনেকবারই তারা চিন্তা চর্চা করছে। আর অনেক আ উচ্চপদস্থ আ যারা মানুষ ছিলেন, সেনা কর্মকর্তারা ছিলেন, তারা কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে তাদের কিছু মতামতও তারা কিন্তু বাড়াইছে। আমি কিছুগুলা কথা আমি আপনাদেরকে তুলে ধরব। বাংলাদেশ এমন একটা দেশ, ইন্ডিয়া হয়তো ভাবছে যে আ বাংলাদেশকে খুব সহজেই তারা আ নিজেদের কবজায় আনতে পারবো। কিন্তু সত্য কথা বলতে কি, বাংলাদেশের কোনো কিছুই ইন্ডিয়া করতে পারবে না। ক্ষতি করতে পারবে কিছু। আপনার যেহেতু সীমানা খুবই একটা ছোট, কিন্তু ক্ষতি করতে পারবে বাংলাদেশে। অর্থনৈতিকভাবে খুবই তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনি বাংলাদেশের এরিয়াটা দেখেন। আপনার বাংলাদেশের ৪০০ রও বেশি শুধু নদী-নালা। ৪০০ রও বেশি আছে নদী-নালা। এত একটা ছোট্ট একটা দেশ। আ আমার একটা ধারণা যে বাংলাদেশকে যদি নদী না থাকতো, খুব সহজে বাংলাদেশকে কবজায় নিয়ে ফেলতো ইন্ডিয়া। এই ৪০০ রও বেশি যে নদী-নালা আছে, সেই ৪০০ রও বেশি নদী-নালা থাকার জন্যে আজ বাংলাদেশ আ যে দখল করে রাখবে, সেটা কিন্তু খুব একটা সহজ হবে না। আর এজন্যই সহজ হবে না, কারণ বাংলাদেশ যখনই আক্রমণ করতে যাব, তারা বিভিন্ন ধরনের নদীর সম্মুখীন হব। বিভিন্ন ধরনের তারা পলির মধ্যে তারা বিভিন্ন ধরনের সামরিক ট্যাঙ্ক বলেন, আ সমস্ত কিছু তারা সেখানে ফাঁসে যাব। আর তখনই কিন্তু বাংলাদেশের যা সেনাবাহিনী আছে, তাদেরকে খুঁজে সেখানে শেষ করতে পারবে। দ্বিতীয়ত হল বাংলাদেশের আপনি এই এই মিয়ানমার সীমান্ত যেটা, সেইখানে কিন্তু বাংলাদেশকে আরো কিছুই করতে পারবে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনী আপনার সেই অঞ্চলটাকে তারা আরাকান অঞ্চলের যে পাহাড়ি এলাকা আছে, সেটা কিন্তু তাদের হাতের তালার মতন তারা চেনে। হাতের তালা যেমন প্রত্যেকটা মানুষ নিজের হাতের তলাটা যেমন চিনতে পারে, ঠিক তেমনি সেই অঞ্চলটা কিন্তু তারা চিনতে পারে। আর আপনি মিয়ানমার কিংবা ইন্ডিয়াকে যদি বলেন, তারা কিন্তু কিছুই জানে না। কোথায় কি আছে, কোথায় কি না আছে, তারা কিন্তু কিছুই জানে না। এই যে একটা তাদের মধ্যে একটা অজানা ভাব, সেটা তো থাকলোই। আপনার সেইখানে কিন্তু বাংলাদেশের আর্মিরা খুবই আ চালাকির সাথে কিন্তু তাদেরকে ফাঁদে ফেলতে পারবে। দ্বিতীয়ত আমি বলব যে বাংলাদেশে যেটা ঢাকা এরিয়া দখল না করতে পারলে কিন্তু আ বাংলাদেশটা দখল করতে পারবে না। এটা কিন্তু একটা প্রচলিতভাবেই আছে। যদি কেন্দ্র দখল না হয়, তাহলে কিন্তু সেটা দখল বলে খুব একটা কয় না, পতন বলে কয় না। আপনি ঢাকার চতুর্পাশে কিন্তু নদী-নালা দিয়ে ঘেরাও করা। আর যখন মাত্র তারা অ্যাটাক করবে, সম্পূর্ণ এই নদী-নালার আ মাঝখান দিয়ে যে ব্রিজগুলো আছে, সেই ব্রিজগুলা কিন্তু তারা নিজেরাই ধ্বংস করে দিব। আর তখন কিন্তু তারা এই রাজধানীতে কিন্তু তারা যাওয়ার হবে না।
তারপরে দেখুন বাংলাদেশের বর্ষাকালীন, যখন বাংলাদেশের বর্ষাকালীন শুরু হবো তখন আর কি বলবো, তারা তোমার বানপানিতেও তারা মারা যাবে। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ জায়গা অলরেডি তারা বানপানির সবসময় ডুবে থাকে। আর তখন তোমার এমনিতেই তারা ফাঁদে পড়বে, তারা আইগানির কোনো চান্সই নাই। দ্বিতীয়ত হলো যখন মাত্র বাংলাদেশে অ্যাটাক শুরু হবে তখন আপনার বাংলাদেশের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী কিন্তু প্রচুর সেনাবাহিনী। হয়তো ইন্ডিয়া বা মিয়ানমার তারা ভাবছে যে বাংলাদেশে খুব সহজে কব্জা করে ফেলবে, খুব একটা সেনাবাহিনী নেই। কিন্তু বর্তমান বাংলাদেশের ভিতরচোরা যদি কিছু যদি মানে দৃষ্টি দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের ৬২ লাখ সেনাবাহিনী আছে যারা আনসার সদস্য। তাদেরকে বিভিন্ন ধরনের মিলিটারি ট্রেনিং দেওয়া হইছে। তারপরে ধরেন আপনার সেনাবাহিনী, তারা তো মানে প্রশিক্ষণ তো দিবই। তারপরে আপনার পুলিশ বাহিনী তো তাদের আছেই। তারপরে জনগণ তো তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো তারা একমত। যখনই তাদেরকে নির্দেশ করা হবে তখনই তাদেরকে আপনার যুদ্ধে তখনই তারা ঝাঁপিয়ে পড়বে। আপনার ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে বাংলাদেশকে কোনো দেশই শাসন করতে পারে নাই। মুঘল আমলের দিক দিয়ে দেখেন, মুঘল আমলের টাইমে আপনার বড় বড় যারা সুলতান ছিল তারা কিন্তু বাংলাদেশকে আক্রমণ করতে চেয়েছিল বা অনেকে আক্রমণ করছে কিন্তু টিকতে পারে নাই। আপনার সর্বপ্রথম যখন বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল তখন কিন্তু ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী যিনি ছিল উনি কিন্তু তাদের যে আপনার হচ্ছে মানিক গঞ্জনকে কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন যে পূর্ব পাকিস্তান যে আছে সেই পূর্ব পাকিস্তান 1959 সালে আর 1962 সালে তখন কিন্তু তাকে বাংলাদেশ অ্যাটাক করার জন্য নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তখন কিন্তু আমি কিন্তু সিনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই জেনারেলটা সামরিক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, তিনি কিন্তু সরাসরি নাকচ করছে যে সম্ভব না। বাংলাদেশকে কখনো অ্যাটাক করে জিতা যাবে না। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সামরিক অভিযান চালানোটা সম্ভব না। তারপরে আরেকটা আ অভিজ্ঞ ব্যক্তি ছিলেন জেনারেল ডি ক্যাপোলি। তিনি একজন তখনকার যুগেরই একজন আ অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, সেনা কর্মকর্তা ছিলেন। তিনিও কিন্তু মানে সরাসরি নাকচ করে দিয়েছে যে বাংলাদেশকে আক্রমণ করে সেখানে টিকে থাকা সম্ভব না। তারপরে আপনার আরেকটা আছে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলাদেশকে কিন্তু একটা জাহান্নাম বলছে। কারণ বাংলাদেশকে যুদ্ধ করে টিকে থাকার মতন তো নাই। কারণ বাংলাদেশকে তখনকার যেমন আক্রমণ যে করত, সেই পরিস্থিতি আর পরিবেশটাও তখন ছিল না। বিভিন্ন নদী-নালা, আপনার বন-জঙ্গল, রাস্তাঘাট ছিল না, চরাঞ্চল, আপনার কোনো ধরনের লোকেশন ছিল না। তখনকার কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা ছিল বাংলাদেশে। তারপরে আপনার বিখ্যাত যিনি গ্রিক সুলতান মাহমুদ ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশকে একবার আক্রমণ করছিল। আক্রমণ করার পরে তিনি অনেকবার চেষ্টা করছে যে বাংলাদেশকে দখল নিব। কিন্তু শেষ টাইমে উনি সেই যুদ্ধটাকে বাতিল করে নিজের দেশে চলে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশকে কোনো দেশ এখন পর্যন্ত নিজেদের কব্জায় রাখতে পারে নাই। এরকম অনেক দেশই আছে। আপনি আমেরিকা দেখেন, আফগানিস্তান জিততে পারে নাই, ভিয়েতনামে জিততে পারে নাই। আপনার ইরাক তো মার খাইতে আছে এখনো। তারপরে আপনার সোভিয়েত ইউনিয়ন দেখেন, আফগানিস্তানে জিততে পারে নাই। কোনো দেশকে কখনো নিজেদের কব্জায় রাখতে পারে না। বাংলাদেশ যখন ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে, ইন্ডিয়ার দুর্বলতাটা এখন বলি। সর্বপ্রথম ইন্ডিয়া যখন বাংলাদেশকে আক্রমণ করবে তখনই ইন্ডিয়ার ২ টা জায়গায় যুদ্ধ করতে হবে। পাকিস্তান বর্ডার, চায়না বর্ডার। যখন ২ দিকে যুদ্ধ করবে তখন বাংলাদেশের শক্তিটা অটোমেটিক তারা আ বাড়ায় ফেলবো। আর তখনই ইন্ডিয়ার শক্তিটা কমে যাবে। কারণ পুরা ফোর্স ইন্ডিয়া বাংলাদেশের দিকে মুভ করতে পারবে না। তারপর ইন্ডিয়ার যে আ আ উচ্চবিলাসী অর্থনৈতিক স্বপ্ন, সেটা কিন্তু চুরমার হয়ে যাবে। তারা কখনো পারবে না। কারণ মধ্যপ্রাচ্য তাদের অর্ধেক অর্থনীতি মধ্যপ্রাচ্য থেকে আসে। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্যাংশন আরোপ করবে, বিভিন্ন ধরনের বাণিজ্য অবরোধ
করে ফেলবে, বিভিন্ন ধরনের তেল রপ্তানি বন্ধ করে ফেলবে। দ্বিতীয়ত ভারতের যে একটা সমর্থন আন্তর্জাতিকভাবে পাওয়া সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ যখন এতগুলা মুসলিম কান্ট্রি যখন সাপোর্ট করবে তখন কিন্তু আ বাংলাদেশকে সাপোর্ট করবে, তখন কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়া খুব একটা অ্যাটাক করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা কেমন লাগলো দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।